আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন চারদিকে। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সোমবার বিকেল 3:30 থেকে ফের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে এমন ঘোষণা দেয় সংগঠনটি। রোববার বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজধানী ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নীলক্ষেত অবরুদ্ধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করে ইডেন কলেজের শিক্ষার্থীরা। অপরদিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে সড়কটিতে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় 2018 সালের পরিপত্র বহাল রাখার পক্ষে স্লোগান দেন তারা। কোটার বিরুদ্ধে এজন্য আন্দোলন যে কোটা আমাদের বৈষম্য সৃষ্টি করে। আমরা বৈষম্যপূর্ণ দেশ চাই না। মেধার প্রাধান্যটা বেশি থাকবে, অর্থাৎ 90% এর মতো যদি মেধা নিয়োগ হয় বাকি 10% মেনে নিতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই বিষয়টার দিকে তাকাবেন। কোটা প্রথাটা হচ্ছে যে এটা কনসিডার করুক, এটা মানে চলে যাক, আর হচ্ছে মেধাবীরা মানে সঠিক সুযোগটা পাক। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আগামীকাল 3:30টায় আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হবে এবং আমরা আমাদের ব্লকেট কর্মসূচি পালন করব। আপনারা কি আগামীকাল আসতেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। রোববার সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কাউকে বঞ্চিত না করতেই স্তরভেদে পেনশনের ব্যবস্থা করা হয়েছে। তাই এর বিরোধিতা না করে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। নারী নেত্রীদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। যুব মহিলা লীগকে শক্তিশালী করতে আরও সুসংগঠিত হওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এদিকে দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। বলেন, নিজের জীবনের কথা না ভেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিচ্ছেন তারা। সমগ্র বাংলাদেশটাই যাতে উন্নত হয় সেইভাবে আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল, নৌপথ, বিমান সব ক্ষেত্রেই আমাদের উন্নয়নের ছোঁয়া রয়েছে। কাজেই আমরা এই কাজটা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য যে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। জাতির পিতার যে স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না। আমরা অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতায়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান। সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেরা ব্যর্থ হয়ে পরজীবী আন্দোলনে নেমেছে বিএনপি, এজন্য কোটা আন্দোলনকে হাতিয়ার বানাতে চায় দলটি। রোববার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। শিগগিরই এর সমাধান হবে বলে আশাবাদী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ আছে সরকারের, তবে কবে বসে আলোচনা করা হবে তা এখনও ঠিক করা হয়নি। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে এই সিদ্ধান্ত তো সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে কোনো চুক্তি না হলেও 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হতে পারে, তবে বিশেষ গুরুত্ব পাবে দুদেশের বাণিজ্য বৈষম্য কমিয়ে আনার বিষয়টি। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। যদিও তিস্তা চুক্তির বিষয়ে চীন নয় ভারতকেই প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ, তাই ঢাকার পক্ষ থেকে এই বিষয়ে কোনো আলোচনা তোলা হবে না বলে জানান মন্ত্রী। তবে চীন চাইলে আলাপ হতে পারে। হাসান মাহমুদ আরও বলেন, আসন্ন সফরে গুরুত্ব পাচ্ছে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তার বিষয়, রোহিঙ্গা সমস্যা সমাধান, রিজার্ভ সহায়তা, মংলা সহ দক্ষিণাঞ্চলে স্থলবন্দরগুলোর উন্নয়নে সহায়তার বিষয়গুলো আলোচনায় আসবে। তিস্তা নদী দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী, এবং এই যৌথ নদী ব্যবস্থাপনার জন্য ভারত একটি প্রস্তাব দিয়েছে এবং একই সাথে ভারত একটা টেকনিক্যাল টিমও পাঠাবে মর্মে আমাদেরকে জানিয়েছে। আমাদের টেকনিক্যাল টিমের সাথে তারা যৌথভাবে সেখানে সমীক্ষা করে কি করা প্রয়োজন সেটা নির্ধারণ করবে। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। সারা দেশে উৎসব মুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। বিকেল 3টায় স্বামীবাগ ইস্কন মন্দির থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয় ঢাকার প্রধান রথযাত্রা। এ সময় রথ টানা, হরিনাথ সংকীর্তন, গীতাপাঠ, আলোচনা সভা, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, সাভার সহ দেশের বিভিন্ন স্থানে রথযাত্রায় অংশ নেন জগন্নাথের ভক্তরা। আগামী 15 জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। সনাতন রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথের রথযাত্রা। এদিকে বগুড়ায় আনন্দের রথযাত্রা পরিণত হয়েছে বিষাদে। সড়কের বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেছে 5 রথযাত্রীর। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও 33 জন। রোববার বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথ নিয়ে বের হয়ে ভক্ত পুণ্যার্থীদের আনন্দযাত্রার গন্তব্য ছিল পুলিশ লাইন এলাকার শিব মন্দির। আমতলী এলাকায় পৌঁছালে রথের চূড়ার সাথে জড়িয়ে যায় সড়কে থাকা খোলা বৈদ্যুতিক তার। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হন বেশ কয়েকজন। হতাহতদের নেওয়া হয় জিয়াউর রহমান মেডিকেল ও মোহাম্মদ আলী হাসপাতালে। খবর পেয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি ছুটে যান বিভিন্ন সংগঠন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহতদের প্রত্যেকের পরিবারকে 25,000 করে টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
তার পড়ে যায় রথের পেছনে এবং তারের সঙ্গে যারা পৃষ্ঠে পড়ে যায় তারাই আজকে হচ্ছে মূলত আজকে মেডিকেল এবং যাদের শেষ যাত্রা আজকে। সঠিক দেখিনি আমি স্পষ্টভাবে, আমি আমার ভাই যখনই খবর পেয়েছি তখনই আমার এক্সট্রা ম্যান পাওয়ার সবাইকে নিয়ে আসে, ডক্টর, নার্স এবং অন্যান্য স্টাফ, তাদের সবাইকে নিয়ে আসা হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ট্রিটমেন্টটা যাতে ভালোভাবে হয় সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট করে এসেছি এবং এখানে যাতে ডিসিপ্লিন ওয়েতে যারা আহত হয়েছে তাদের ট্রিটমেন্টটা যাতে প্রপারলি হয় সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট করে আছি। কলকাতার ইস্কন মন্দির সহ ভারতের বিভিন্ন এলাকায় রথযাত্রার আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। কলকাতার ইস্কন মন্দিরে আয়োজিত রথের রশি টেনে যাত্রার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া মন্দিরে থাকা পূজারীদের সঙ্গে রথযাত্রার শুভেচ্ছা বিনিময় করেন মমতা। এ সময় তিনি জানান, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে যে মন্দিরটি তৈরি হচ্ছে আগামী বছর সেখানেও থাকবে রথযাত্রার আয়োজন। পুণ্যার্থীদের দর্শনের জন্য রথ থাকবে আগামী 14 জুলাই পর্যন্ত। 15 জুলাই উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হবে এবারের রথযাত্রার আনুষ্ঠানিকতা, যা ঘিরে মন্দিরগুলোর আশেপাশে বসেছে মেলা, থাকছে সাংস্কৃতিক আয়োজনও। ধর্ম যার যার, উৎসব সবার, এমন ধারণা বাস্তবে রূপ নিয়েছে বাংলাদেশে। রোববার 9 দিনব্যাপী রথযাত্রা উৎসবের প্রথম দিনে এক আলোচনা সভায় কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। যে কেউ ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সবাই মিলে তা বন্ধ করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পবন কুমার তুলসী দাস জানান, ভারত ও বাংলাদেশের সম্পর্ক মধুর ও ভ্রাতৃত্বপূর্ণ। এই রথযাত্রার মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে। বাংলাদেশ যেভাবে আমরা সারা বিশ্বের দাগ লাগিয়ে দিয়েছি, সারা বিশ্বে আজকে আলোচনার বস্তুতে চলে আসছে বাংলাদেশ। আমরা তলাবাহী ঝুড়ি থেকে একটা সম্ভাবনাই বাংলাদেশে চলে আসছে। তার মূল কারণটা হলো আমাদের মধ্যে বিবাদ, বিসম্বাদ সবকিছু আমরা ত্যাগ করে আমরা একত্রে চলতে পেরেছি। India Bangladesh histories are intertwined and are so too are also our futures. আপনারা জানেন, ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটি অত্যন্ত মধুর এবং ভ্রাতৃত্বপূর্ণ। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইজ a testimony to our close ties. এবং ইন্ডিয়া বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি অত্যন্ত নিবিড়। দল মতের প্রভাব বাদ দিয়ে সঠিক তথ্য যাচাই করে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, সরকারের বিরোধিতা করার অধিকার, তবে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করা অপরাধ। রোববার বিকেলে রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে 2023-24 অর্থবছরের তৃতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তথ্য প্রতিমন্ত্রী। এ সময় শতাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মোট 77,50,000 টাকা দেয়া হয়। তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দল মত নির্বিশেষে দুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সরকার। দেশকে এগিয়ে নিতে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ফলে সাংবাদিকদের সার্বিক বিষয়েও খবর রাখা জরুরি। কারো যদি ইচ্ছা থাকে গণমাধ্যমকে কন্ট্রোল করবে, মত প্রকাশের স্বাধীনতাকে আটকে দিবে, তাহলে তো সবার প্রথম যে কাজটি করবে সেটা গণমাধ্যমের পরিসর ছোট করে রাখবে, কন্ট্রোল করার সুবিধা। 35 বছরে গণমাধ্যমের যে আকার ছিল, গত 15 বছরে তার চেয়ে দ্বিগুণ হয়েছে। এবং গণমাধ্যমের সদস্য যারা এই কমিউনিটির সাথে সম্পৃক্ত কাজ করছেন, তাদের কল্যাণের জন্য এই কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। কিন্তু এই ইতিবাচক বিষয়গুলি আসলে আমরা খুব একটা তুলে ধরতে পারছি না। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, চলমান কোটা বিরোধী আন্দোলনই প্রমাণ করে দেশে বাক স্বাধীনতা রয়েছে। উচ্চ আদালতে বিচারাধীন থাকার পরও রাস্তায় নেমে স্থিতিশীলতা নষ্টের পেছনে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী থাকতে পারে বলে সংশয় প্রকাশ করেন তিনি। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের শুধু গতানুগতিক শিক্ষার ওপর নির্ভরশীল না থেকে কো কারিকুলামের ওপরে জোর দিতে আহ্বান জানান। বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ে ডিগ্রি অর্জনের পাশাপাশি বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন মন্ত্রী। আমাদের সন্তানদেরকে এখন শুধু পুরনো প্রথাগত চিন্তার মধ্যে আটকে রাখলে হবে।
এদেরকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন, এবং এই স্বপ্ন তারা তখনই আমাদের জন্য সফলভাবে বাস্তবায়ন করে দিতে পারবে যখন আমি তাকে তার সেই চিন্তার স্বাধীনতাটা দিতে পারবো, তাকে উৎসাহিত করব, আবার পাশাপাশি তাকে গতানুগতিক চিন্তা থেকে বাইরে চিন্তা করারও মানসিকতা দিতে হবে। এই তথ্য প্রযুক্তির এই অবকাঠামো ডিজিটাল বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা যেটা করে দিয়েছে, সেটাকে ব্যবহার করে তোমরা যাতে বিশ্ব নাগরিক হও, অনেক ভাষা শিখো, শুধু ইংরেজি নয়, ফরাসি ভাষা, জাপানিজ ভাষা, আরবি ভাষা, অনেক ভাষা আছে, সেটা যাতে শেখার ব্যাপারে তোমরা মনোযোগী হও। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বাতিলের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এক সপ্তাহের টানা কর্মবিরতিতে অচল শিক্ষা কার্যক্রম। রোববার বেলা 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সমাবেশ শুরু করেন শিক্ষকরা। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষকরা বক্তব্য রাখেন। শিক্ষক নেতারা বলেন, প্রত্যয় স্কিম ঘোষণা করে বৈষম্য তৈরি করা হয়েছে। প্রত্যয় বাতিল করার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা কর্মসূচি চলবে বলেও জানান তারা। শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যেক স্কিমের যারা প্রবক্তা তারা বলছেন যে 403টি প্রতিষ্ঠান, 403টির মধ্যে আমরা থাকবো না, অন্যরা থাকুক, ওনাদের ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেক স্কিমে থাকবো না, আমরা যেখানে আছি সেখানে থাকবো। এই দাবি আদায় না হয় আমাদের শিক্ষকদের মেধাবীদেরকে আমরা ধরে রাখতে পারবো না। এটাই আমাদের এখন সংগ্রাম, যে আমরা 3 দফা দাবিতে আমরা আন্দোলন করে যাব। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে 305 কোম্পানির শেয়ারের দর। লেনদেন ছাড়িয়েছে 908 কোটি টাকা। এদিন ডিএসইর প্রধান সূচক DSEX 61.38 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,558 পয়েন্টে। সেই সাথে ডিএসইতে 908,77,86,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এছাড়া ডিএসইতে মোট 398টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 305টি কোম্পানির, বিপরীতে 69টি কোম্পানির দর কমেছে। আর 24টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। বাইশ ক্যারেটের স্বর্ণ ভরিতে সর্বোচ্চ 1,610 টাকা বাড়িয়ে নতুন দাম 1,18,891 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এদিকে 21 ক্যারেটের সোনা প্রতি ভরি 1,13,491 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 97,278 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 80,423 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 30 জুন ভরিতে সর্বোচ্চ 1,073 টাকা কমিয়ে স্বর্ণের নতুন মূল্য 1,17,282 টাকা নির্ধারণ করে বাজুস। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে যমুনা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় তৈরি হচ্ছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সিরাজগঞ্জের 5 উপজেলায় 35টি ইউনিয়নে পানিবন্দী 1.5 লাখেরও বেশি মানুষ। পানি উঠে বন্ধ হয়ে গেছে 49টি শিক্ষা প্রতিষ্ঠান। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, ইসলামপুর, মেলান্দ সহ 50টি ইউনিয়নের 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে গত 5 দিন ধরে পানিতে তলিয়ে আছে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলা। বানের জলে ভাসছে 165টি চর, দ্বীপচরের প্রায় 2.5 লাখ মানুষ। ফুলছড়ি পয়েন্টে যমুনার পানি বাড়ায় ডুবে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট আর ফসলি জমি। সে সঙ্গে বাড়তি ভোগান্তি তৈরি করেছে
নদী ভাঙন। বন্যার পরিস্থিতি খুব খারাপ, গরু বাছুর সব একের পানির মধ্যে পড়ে গেছে, নিজেরও খাওয়া দাওয়ার কষ্ট, হাট বাজার করা যায় না, নৌকা ছাড়া চলাফেরা করা যায় না, বাড়ান যায় না। 4 দিন হলে পানি উঠছে, আঙ্গুর খাদ্য নাই, আমরা শুকনা খাবার নাই, আমরা রান্না বাড়ার অসুবিধে, চকির উপরে হাইচার নয় রান্না খাই, আঙ্গুর অসুবিধে, ছেলে পেলে না খা থাকে, মানে খাওয়া দাওয়ার অসুবিধে, চলাফেরার অসুবিধে, পানি মানে কাপড় বাঁচে না। এই যে জল উঠে আছে 5-7 দিন ধরে, কারখানা আমাদের বন্ধ, এখন কি খাই কি করি না করি কোনো চিন্তা ভাবনা মানে, কবে জল নামবো না নামবো। ফ্যাক্টরি করছিল এখানে, তাতে তাঁত খেত কিছু নেই, সব বাড়িতেই পানি, ব্যবসা বাণিজ্য বলতে কোনো কিছু নেই আমাদের এলাকায়। উজানের ঢলে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, ফলে জেলার বন্যা পরিস্থিতি ক্রমেই ধারণ করছে ভয়াবহ আকার। কুড়িগ্রাম জেলার 47টি ইউনিয়নের 517 বর্গ কিলোমিটার এলাকা এখন পানির নিচে। বসতবাড়িতে থেকে হাজার হাজার হেক্টর ফসলের ক্ষেত সবকিছুই তলিয়ে আছে পানির নিচে। প্লাবিত রয়েছে শতাধিক গ্রাম। দুর্ভোগের অন্ত নেই বানভাসী মানুষের। কারো ঘরে বুক সমান পানি, আবার কারো ঘরে কোমর সমান। এমন পরিস্থিতিতে আশ্রয় কেন্দ্রে ক্রমেই বাড়ছে আশ্রয় প্রার্থীর সংখ্যা। এদিকে টাঙ্গাইলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলায় যমুনা সহ 3টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে 4টি উপজেলার নিম্নাঞ্চল। ইতোমধ্যেই 4টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী অবস্থায় আছেন 20,000 মানুষ। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। বন্যার কারণে মনে করেন যে এলাকার গরিব দুঃখী মানুষের পেটের ভাত নাই কে, কারণ মনে করেন খানুবাড়ির থেকে চিত্রাপাড়া, খানুবাড়ি, কষ্টাপাড়া, চরকাশি, ভালকুটিয়া গোটাটাই পানির তলে। গাড়ি চালানো অনেক কষ্ট, যারা দিন মজুর কাজ করে তাদের অনেক সমস্যায়। এই পানিটা দূর হইলে আমাদের রক্ষা। এই হাইটা কাপড় বেসাইয়া, পেন পিন্দা, গামছা পিন্দা, এই সমস্ত পিন্দা পার হইতেছি আমরা। বন্যা, কষ্টাপাড়া, তারপরে ভালকুটিয়া, তারপরে খানুবাড়ি, এই সমস্ত এলাকা বন্যায় রাস্তাঘাট সব তলায় গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিব্বুর রহমান বলেছেন, বন্যা দুর্গত এলাকার মানুষের চাহিদা অনুযায়ী ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। রোববার সকালে সচিবালয়ে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, বন্যা দুর্গত এলাকায় দুর্গতদের প্রয়োজনীয় সহায়তার জন্য 18 জেলায় 21,700 টন চাল, নগদ 5,47 লাখ টাকা, 65,500 প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার মজুত রাখা হয়েছে। বন্যা দুর্গত মানুষের আশ্রয়ের জন্য প্রায় 3,000 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে প্রায় 40,000 লোক আশ্রয় নিয়েছে। বন্যার্তদের চিকিৎসার জন্য 619টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত 18টি জেলার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 20 লাখ বলেও জানান তিনি। এলাকায় দুর্গতদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে পর্যন্ত 18টি জেলায় 21,700 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। নগদ 5,47 লক্ষ টাকা, 65,500 প্যাকেট শুকনো খাবার ও অন্যান্য খাবার, গোখাদ্য বাবদ 40 লক্ষ টাকা, শিশু খাদ্যের জন্য 40 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 20 লক্ষ। দুর্গত লোকদের আশ্রয়ের জন্য প্রায় 3,000 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মানুষের চাহিদা প্রয়োজন বিবেচনা করে বরাদ্দ পরিমাণ বাড়ানো হয়েছে। সিলেট অঞ্চলকে বন্যার ভোগান্তি থেকে রক্ষায় সুরমা, কুশিয়ারা নদী সহ সুনামগঞ্জের 20টি নদী ড্রেজিং করা হবে। এ ব্যাপারে প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। রোববার বরিশালে স্থানীয় একটি কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী বলেন, সরকারের চেষ্টার সাথে সাথে জনসাধারণকেও এ ব্যাপারে সহযোগিতা করতে হবে। অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণ বন্ধ করতে হবে। সবার ঐক্যবদ্ধ চেষ্টায় বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পানি মোকাবিলা করে সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। ইতোমধ্যে উজানের নেমে আসা পানি নদী যেমন
ধারণ করতে পারে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। এ ব্যাপারে প্রকল্প প্রস্তাব একনেকে তোলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা বলেছি যে আমরা সুরমা কুশিয়ারা নদী এটা ছাড়াও সুনামগঞ্জে 20টা নদী আমরা ড্রেজিংয়ের মাধ্যমে খনন করার মাধ্যমে যে বিপুল পরিমাণে যে পানি নেমে আসে সেটা যাতে করে ধারণ করতে পারি সেটার জন্য আমি নির্দেশনা দিয়েছি। আমরা প্রকল্প আমরা একনেকে পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা উঠাবো। সামান্য বৃষ্টিতেই যশোর পৌর এলাকার 3টি ওয়ার্ডে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে সড়ক, পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। যশোর শহরকে 2 ভাগে ভাগ করেছে ভৈরব নদ, ফলে শহরের উত্তর অংশের পানি নিষ্কাশনের ব্যবস্থা এ নদকে ঘিরে, আর দক্ষিণ অংশের পানি নিষ্কাশন হয় হরিণার বিলে। দক্ষিণ অংশের পানি নিষ্কাশনের জন্য গত 6 থেকে 7 বছর ধরে কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলেছে পৌর কর্তৃপক্ষ। তবে পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় তা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আধা ঘন্টার বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় রাস্তাঘাট, বাড়িঘর সহ বিস্তীর্ণ এলাকায়। এতে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের দাবি, সমস্যা সমাধানে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পানির জন্য চলাফেরা খুব একটা আতঙ্কের মধ্যে রয়েছে, কিন্তু মানুষের যাতায়াত খুব একটা কষ্টের মধ্যে রয়েছে। ড্রেন বহুদিন পরিষ্কার করে না, ড্রেন লাইন না ক্লিয়ার না, এই জন্য এই পানি যাবার কোনো পথ পাচ্ছে না, বিধায় পানি জমি অনেকে ড্রেনের ভিতরে পড়ে গেছে। আমাদের চলাচল করতে সমস্যা হচ্ছে এখানে। কলেজের রোডে যদি এমন অবস্থা হয় তাহলে জনগণ বা স্কুলের শিক্ষার্থীরা যেভাবে যাওয়া আসা করে এরা চলবে কিভাবে? এই রাস্তায় যদি এরকম সার্বক্ষণিক চলাচলের সমস্যা হয় তা আমাদের অফিস, কলেজ এগুলো করতে প্রচণ্ড কষ্ট হয় এবং টাইমলি আমরা পৌঁছাতে পারি না শুধু এই রাস্তার কারণে। বিশেষ করে একটা যশোরের নাম ডাকের কলেজ, দেন স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, মাস্টার কেউ আসতে পারে না। এই গাড়িগুলা কালকে সব মোটর ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। মোটরের ভিতরে পানি গেলে 7,000 টাকা খরচ, আমরা 7,000 টাকা দেবো কানতে, দিন নিয়ে দিন খাই, ঘরের ভিতরে পানি। দেশের বিভিন্ন বাজারে বাড়তে শুরু করেছে সবজির দাম। বরাবরের মতো সরবরাহ কম থাকার অজুহাত ব্যবসায়ীদের। ময়মনসিংহের বাজারে কমেছে সবজির সরবরাহ, এতে 10 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। তবে সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। পাইকারিতে দাম ছুঁয়েছে 220 টাকা। বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন জেলায় কয়েকদিনের বন্যায় ও বৃষ্টিতে সবজির ক্ষতি হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। একই পরিস্থিতি মানিকগঞ্জের সবজির বাজারেও। টানা বৃষ্টিতে ক্ষেত থেকে সবজি তুলতে পারছেন না চাষিরা, এতে বাজারে অর্ধেকে নেমেছে সরবরাহ। 100 টাকা কেজি বেগুন, 60 টাকা কেজি ঢেঁড়স, সব সবজির দামই অনেক বেশি। চারদিক দিয়ে বন্যা, এই কারণে মালের আমদানি কম পাই। আগে যেন মনে করুন একটা বাগানো 5 মণ মাল হইতো, এখন 1 মণ হয়। বেশি কিনে তো পারে নাই, যার 1 কেজি প্রয়োজন 250 নিতেছে। সবজি অবস্থা আজকে বিগত 27 দিন ধরে বৃষ্টি পড়তেছে। কৃষক খেতে যে সমস্ত গাছগুলো আসলে ওই সমস্ত গাছগুলো মরে গেছে, তুলতে পারতেছে না। এর লিগে আমাকে আমদানি সব বাইরের থেকে করতে হইতেছে, কাঁচামালের দামটা একটু বেশি। আগে 2 লাখ টাকার সবজি বেচতাম, এখন সবজি আসে না দেখে বেচা কিনে হয় 80,000 টাকা, 90,000 টাকা বেচা কিনে হয়। বাজারটা বইরে তরকারি উঠতো, এই বৃষ্টি বাদলের কারণে না, বুঝছেন না, কেন কোনো তরকারি ওঠে না। ওই যা ওঠে মনে করেন না, আইসা 2-4 পাইকারি মনে করেন আইসা নিয়ে যায়, বাজার খালি হয়ে যায়। এখনকার থেকে 1 সপ্তাহ আগে যে সবজিগুলা ছিল, বর্তমান টানা 7 দিন বৃষ্টি হওয়ার কারণে আমরা এই সবজিগুলা আমদানি রপ্তানি ঠিক মতো করতে পারতেছি না। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণ শেষ হয়নি। বেঁধে দেওয়া সময় অনুযায়ী 2023 সালের জানুয়ারি মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও ভবন বুঝে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। জেলার প্রায় 40 লাখ মানুষের পাশাপাশি ফেনী ও লক্ষ্মীপুর থেকে বহু রোগী আসেন এই হাসপাতালে চিকিৎসা নিতে। নতুন ভবনের নির্মাণ শেষ না হওয়ায় রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের।
4 বছর ধরে টিন শেডের কক্ষে আর ফ্লোরে গাদাগাদি করে সেবা নিচ্ছেন ভর্তি থাকা রোগীরা। অস্বাস্থ্যকর পরিবেশে এক রোগের চিকিৎসা নিতে এসে অন্য রোগে আক্রান্ত হচ্ছেন অনেক রোগী ও তাদের স্বজনরা। এ অবস্থায় সেবা দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। ঠিকাদারকে বারবার তাগাদা দিয়েও ভবন বুঝে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের দুর্ভোগ ও নানা অব্যবস্থাপনা দূর করতে উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। রোববার দুপুর 12টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় জরুরি বিভাগ, বহির্বিভাগ, কিডনি, শিশু ও চক্ষু বিভাগ, টিকিট কাউন্টার, ওষুধ বিতরণ কেন্দ্র সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের পরিচালক ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে তাৎক্ষণিক কিছু নির্দেশনা দেন তিনি। এখন টিভির সাথে আলাপে জাহিদ ফারুক শামীম বলেন, এই মেডিকেলে শয্যার চাইতে রোগীর সংখ্যা থাকে 4 গুণেরও বেশি। ফলে রোগীদের দুর্ভোগে পড়তে হয়। সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে জানান তিনি। বিপুল সংখ্যক রোগী থেকে সেবা দেওয়া এই যে পরিমাণ ডাক্তার নার্স আছে তাদের পক্ষে সম্ভব না। একই সঙ্গে আমরা যারা রোগী যারা আছি, রোগীর সঙ্গে যারা আসে, অ্যাটেন্ডেন্স যারা আসে, তারাও কিন্তু হসপিটালের সঙ্গে সহযোগিতা করে না। এই দুটা কারণে আজকে এই শের-ই-বাংলা মেডিকেল কলেজে একটা বিপর্যয় নেমে আসছে। নওগাঁর সাপাহারে শুরু হয়েছে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণের উদ্দেশ্যে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে 9টি প্রতিষ্ঠান। সাপাহার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মেলা। রোববার সকালে মেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মেলায় প্রদর্শনীর জন্য রাখা হয়েছে উন্নত জাতের বীজ। এছাড়া কৃষিতে ব্যবহৃত বিভিন্ন আধুনিক যন্ত্রাংশ, সমন্বিত কৃষি খামার, পলিনেট হাউস, বেড পদ্ধতিতে চাষাবাদ দেখানো হচ্ছে। আয়োজকরা জানান, উন্নত জাতের ধানের বীজ ও আমের চারা ব্যবহারে অল্প সময়ে ফলন পাবেন কৃষক। আর আধুনিক যন্ত্রাংশের ব্যবহারে শ্রম, সময় ও অর্থের সাশ্রয় হবে। লাভবান হবেন কৃষক। অষ্টমবারের মতো জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড আয়োজন করতে যাচ্ছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। গত 28 জুন থেকে শুরু হয় এর আবেদন প্রক্রিয়া, যা চলবে 31 জুলাই পর্যন্ত। এর প্রস্তুতির অংশ হিসেবে রোববার বিকেলে ময়মনসিংহে যায় ইয়াং বাংলা টিম। জেলার ওয়েলফেয়ার স্কুলে ডিভিশনাল মিটের মধ্য দিয়ে শুরু হয় বিভাগীয় কার্যক্রম। ময়মনসিংহ বিভাগের 4 জেলা ছাড়াও কিশোরগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল থেকে প্রায় 300 সংগঠক এই ডিভিশনাল মিটে অংশগ্রহণ করে। এ সময় আবেদনের বয়সসীমা ও বিষয় নিয়ে আলোচনা করেন আয়োজকরা। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে নিরাপদ সড়কের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন নাগরিকদের অংশগ্রহণে শহরের ডিবি রোডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মাত্র কয়েকদিনের ব্যবধানে আলাদা সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিজ্ঞান মনস্ক লেখক অধ্যাপক আব্দুল কাদির, ফটোগ্রাফার নাফিস শাহরিয়ার আকাশ সহ 3 জন প্রাণ হারিয়েছেন। দোষী চালক ও হেলপারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ প্রশাসনের কাছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান তারা। মানববন্ধনে সড়ক দুর্ঘটনায় নিহত নাফিসের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। নকল পণ্য প্রতিরোধ ও বর্জনে করণীয় সম্পর্কে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ চেম্বার কনফারেন্স হলে রোববার একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে নকল পণ্যের সাধারণ বৈশিষ্ট্য, বিস্তার, উৎপাদন পর্যায়ে রাজস্ব, মুনাফা হারানো থেকে ভোগের ক্ষেত্রে অপ্রত্যাশিত ফলাফল নিয়ে আলোচনা করা হয়। এক্ষেত্রে নকল পণ্য প্রতিরোধে ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, ভোক্তা সংগঠন সমূহকে সক্রিয়করণ, সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়, আইন প্রণয়ন ও বাস্তবায়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও সেমিনারে সন্দেহজনক পণ্য চিহ্নিতকরণ, উৎপাদন, সরবরাহকারী ও বাজারজাতকরণ পণ্য সহ বাংলাদেশে পণ্যের নকল বিরোধী কার্যক্রমের বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আরবি নতুন বছরের প্রথম দিনে পবিত্র কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়েছে। হিজরি নববর্ষকে স্মরণীয় করতে গত বছর থেকে এই উদ্যোগ নেয় সৌদি কর্তৃপক্ষ। কাবার গিলাফ পরিবর্তনের কাজ করেছেন 169 জন দক্ষ প্রযুক্তিবিদ ও কারিগর। পুরনো গিলাফটি সরিয়ে নতুন গিলাফ পরাতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। কাবার গিলাফ তৈরি করা হয়েছে কিং আব্দুল আজিজ কিসওয়াহ কমপ্লেক্সে। নতুন গিলাফটিতে ব্যবহার করা হয়েছে 120 কেজি স্বর্ণ, 100 কেজি রূপা এবং 1000 কেজি সিল্ক। গিলাফের একটি অংশের ওজন 1350 গ্রাম আর এগুলোর উচ্চতা 14 মিটার লম্বা। গিলাফটির মোট 4টি অংশ রয়েছে। এছাড়া কাবার দরজার জন্য আলাদা একটি পর্দা তৈরি করা হয়। গাজার নুসেইরাইতে জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি হামলায় 16 জনের প্রাণহানি হয়েছে। আহত অন্তত 75 জন। আহতদের স্বাস্থ্যসেবা দিতে আপ্রাণ চেষ্টা করছেন আল আকসা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের করিডোরে ভিড় করছেন আহতরা। এদিকে গাজায় আরও 5 সংবাদকর্মীর প্রাণহানি হয়েছে। এ নিয়ে নিহত সংবাদকর্মীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 158 জনে। অন্যদিকে যুদ্ধবিরতি বিষয়ক আলোচনায় যোগ দিতে সোমবার কাতারে যাচ্ছে ইসরায়েলের একটি বিশেষ প্রতিনিধি দল। সিআইএ ও মোসাদ প্রধান সহ আলোচনায় যোগ দিতে পারে মিশরের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। ভারতের গুজরাটে 6তলা ভবন ধসে নিহত হয়েছে অন্তত 7 জন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটিতে 30টি অ্যাপার্টমেন্ট ছিল। স্থানীয়রা জানান, জরাজীর্ণ হওয়ায় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় কয়েক বছর আগেই। এরপরও 5টি পরিবার এর ভেতরে বাস করত। তাই এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের ভেতরে আটকে রয়েছে বলে ধারণা করছে উদ্ধারকর্মীরা। তাই উদ্ধার কাজের সহায়তায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলকে ডাকা হয়েছে। কলকাতায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ বাঁচতে 4তলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রোববার দুপুরে কলকাতার আনন্দপুর থানার চীনা মন্দির এলাকায় ঘটে এই ঘটনা। ফায়ার সার্ভিস জানায়, কলকাতার পশ্চিম চৌবাগার চীনা মন্দির এলাকার একটি 4তলা ভবনে ছিল প্লাস্টিক কারখানাটি। ওই বিল্ডিংয়ের ওপরে 2টি ফ্লোরে কাজ করতেন কর্মীরা। হঠাৎই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। ভারতের জম্মু কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 2 সেনা সদস্যের প্রাণহানি। পাল্টা হামলায় নিহত হয় সশস্ত্র গোষ্ঠীর 4 সদস্য। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, গেল শনিবার কুলগ্রাম অঞ্চলে এই হামলা হয়। জম্মু ও কাশ্মীরের 2টি আলাদা জায়গায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সেনারা। এ সময় ভারতীয় সেনাদের গুলিতে সশস্ত্র গোষ্ঠীর 4 সদস্য নিহত হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাকি 4 সদস্য। তবে গোলাগুলি চলতে থাকায় নিহতদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী। এবার ভয়াবহ বন্যার কবলে হিমালয় কন্যা নেপাল। কয়েকদিনের টানা বৃষ্টি, ভূমিধস ও বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47। বাগমতী ও বিষ্ণুমতী নদীর পানি বেড়ে বন্যার পানিতে প্লাবিত রাজধানী কাঠমান্ডু সহ পশ্চিমাঞ্চল। তলিয়ে গেছে সেখানকার বাড়িঘর, রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান। বিপর্যস্ত জনজীবন, জারি রয়েছে জরুরি সতর্কতা। নদী ভাঙনের শিকার হওয়ার ঝুঁকিতে কয়েকশো ঘরবাড়ি। এখনও ভারী বৃষ্টিপাত চলছে কোশি, কর্ণালী সহ বিভিন্ন জেলায়। আরও কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রতি বছরই নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণ যায় শত শত মানুষের। মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রের টেক্সাসের দিকে এগিয়ে যাচ্ছে হ্যারিকেন বেরিল। আগামী সোমবার গালফ উপকূলে ঝড়টি আঘাত হানতে পারে। এরই মধ্যে টেক্সাস জুড়ে মারাত্মক ঝড়ের সতর্কতা জারি করেছে ন্যাশনাল হ্যারিকেন সেন্টার। আশঙ্কা করা হচ্ছে সাগরের পানি
6 ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। প্লাবিত হতে পারে টেক্সাস রাজ্যের উপকূলীয় অঞ্চল। পরিবেশ বিপর্যয়ের শঙ্কায় বাসিন্দাদের আগাম সতর্কতা অবলম্বনে পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। গেল সপ্তাহের শুরুতে ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানে 4 মাত্রার শক্তিশালী ঝড়টি। অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠাতে আগের সরকারের বিতর্কিত পরিকল্পনা বাতিল করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নতুন প্রধানমন্ত্রী তার প্রধান নীতি ঘোষণার জন্য ডাউনিং স্ট্রিটে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দিয়েছেন। অভিবাসন প্রত্যাশীরা যেন ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ না করেন সেজন্য এমন একটি উদ্যোগ হাতে নিয়েছিল ঋষি সুনাক প্রশাসন। চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিতর্কিত এই আইনটি পাশও হয়। ওই সময় বলা হয় অভিবাসন প্রত্যাশীদের জন্য রুয়ান্ডা একটি নিরাপদ দেশ হবে, কিন্তু অবৈধ অভিবাসী ঠেকাতে এটি কোনো কার্যকর ব্যবস্থা হবে না দাবি করে বাতিলের ঘোষণা দিলেন স্টারমার। Look, the Rwanda scheme was dead and buried before it started. It's never been a deterrent. Look at the numbers that have come over in the first 6 and a bit months of this year. They are record numbers. That is the problem that we are inheriting. It has never acted as a deterrent. ইউক্রেনের ওডেসা অঞ্চলের ইউঝনে বন্দর এলাকায় 2টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ স্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেগুলো ধ্বংস করা হয়েছে বলে রোববার নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া এই হামলায় একটি রাডার স্টেশনও ধ্বংস হয়েছে বলে দাবি করছে মস্কো। এসব বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে রাশিয়া আরও দাবি করছে যে গত 24 ঘন্টায় ইউক্রেনের বেশ কয়েকটি আক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছে তারা। সেই সঙ্গে একটি ইউক্রেনের দোনেস্ক এলাকার একটি গ্রাম দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে ইউক্রেন বলছে তাদের সেনাদের রুশ হামলা প্রতিহত করেছে এবং পাল্টা হামলায় রুশ সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।